বন্ধুরা, এই প্লেয়ারটার বোলিং দেখে তোমরা ভেবো না যে আমি বরুণ চক্রবর্তীর বোলিং তোমাদের দেখাচ্ছি। এই প্লেয়ারটা বরুণ চক্রবর্তী নয়, তবে বরুণ চক্রবর্তীর টিমেরই প্লেয়ারটার বয়স খুব একটা বেশি নয়, মাত্র 22 বছর বয়স। কেকেআর দল কিনেছে এই বছর এই প্লেয়ারটাকে। আনক্যাপ প্লেয়ার, যার ইন্টারন্যাশনাল খেলার কোনো অভিজ্ঞতা নেই, এবং ব্যাটিংয়ের দিক থেকে কথা বললে কিছুটা হার্দিক পান্ডিয়া টাইপের ব্যাটিং করে। তো কে এই প্লেয়ার অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব, এবং সেই সঙ্গে কেকেআর দলের আরও একজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যে প্লেয়ারগুলো এই বছর কেকেআর দলের জন্য বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। এবং ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে খেলা সংক্রান্ত এরকম সমস্ত রকম আপডেট, সমস্ত রকম ভিডিও তোমরা পেয়ে থাকবে। তো চলো এবার প্রথমে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, যে প্লেয়ারটার বোলিং তোমরা দেখলে। এই প্লেয়ারটার নাম হলো দক্ষ কামরা বা দক্ষ কামরা। এই প্লেয়ারটাকে এই বছর কেকেআর দল মিনি অকশনে কিনেছে। যে প্লেয়ারটার বয়স মাত্র 22 বছর, যে প্লেয়ারটার বোলিং স্টাইল 90% বরুণ চক্রবর্তীর মতো। বরুণ চক্রবর্তীর মতো মিষ্টি স্পিনার, মানে যেমন বরুণ চক্রবর্তী বাংলায় বললে রহস্যময়ী স্পিনার এবং ইংরেজিতে বললে মিষ্টি স্পিনার, সম্পূর্ণ এই স্টাইলে। বোলিং স্টাইলটাও দেখে তোমরা বুঝতে পারছো। এবং ব্যাটিং স্টাইলের কথা বললে হার্দিক পান্ডিয়ার মতো ফাস্ট বল থেকে 6 মারার ক্ষমতা রাখে, লম্বা লম্বা ছক্কা মারতে পারে। হরিয়ানার এই প্লেয়ার হরিয়ানা প্রিমিয়ার লিগে খেলেছে, যেখানে 5 ম্যাচে 7টা উইকেট নেওয়ার কিন্তু তার রেকর্ড রয়েছে এই মুহূর্তে। এবং এই প্লেয়ারটা কিন্তু এই বছর কেকেআরে এসে ট্রায়ালও দিয়ে গেছে। এই দক্ষ কামরাও দিয়ে গেছে, সেই সঙ্গে কার্তিক শর্মাও দিয়ে গেছে। কার্তিক শর্মাকে যদিও এই বছর কেকেআর দল পায়নি, তবে দক্ষ কামরাকে পেয়েছে। তো ট্রায়ালে এসে অভিষেক নায়ার কিন্তু এই প্লেয়ারটাকে প্রথমে বল করতে বলে। তো প্রথম বল বাদ দিয়ে দ্বিতীয় বলেই কিন্তু এই প্লেয়ারটা বোল্ড করে ব্যাটসম্যানকে, এবং তারপরের বলেই কিন্তু এমন গুগলি মারে ব্যাটসম্যানের প্যাডে গিয়ে লাগে, মানে এলবিডব্লিউ জেনুইন। তো এই প্লেয়ারটার কোচ এই প্লেয়ারটা সম্পর্কে যেটা বলছে সেটা হলো, এই প্লেয়ারটার মানে দক্ষ কামরার গুগলি স্পিড বা গতি ঘন্টায় 95 থেকে 97 কিলোমিটার। মানে একজন মিস্ট্রি স্পিনার বা একজন লেগ স্পিনার ঘন্টায় ওই 80-85 কি খুব বেশি হলে 90 কিলোমিটার বেগে গুগলি দিতে পারে। সেই রকম অবস্থাতেই ব্যাটসম্যানরা এই গুগলি পড়তে বা গুগলি বুঝতে কিন্তু হিমশিম খেয়ে যায়। টেকনিক্যালি যেটা মানে বোঝা যায়, যারা ক্রিকেট বোঝে তারা এই জিনিসটা ভালোভাবেই বুঝবে। আর যদি তার কোচের কথা মতো সে যদি 95 থেকে 97 কিলোমিটার গতিতে মিস্ট্রি স্পিনার একজন গুগলি করে, সেটা কিন্তু কোনোভাবেই ব্যাটসম্যানের পক্ষে বোঝা বা পড়া সম্ভব না। আবার ব্যাটিং স্টাইলের কথা বললে সে লম্বা লম্বা ছক্কা মারতে পারে, এই রকমটাই কিন্তু জানা যাচ্ছে তার কোচের থেকে, কোচের ইন্টারভিউ থেকে। তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই প্লেয়ারটা কিন্তু বরুণ চক্রবর্তীর সম্পূর্ণ পারফেক্ট একজন অপশান। এমনও হতে পারে যে ফার্স্ট 11-এ কিন্তু এই প্লেয়ারটা চান্স পেতে পারে এই বছর কেকেআরে। তো এই বছর কেকেআর দল এমন কিছু প্লেয়ারকে নিয়েছে, বা সম্পূর্ণ স্কোয়াডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন প্লেয়ারকে ছেড়ে কোন প্লেয়ারকে নিয়ে আমরা প্লেইং 11-এ ভিডিও বানাবো, সেইটা নিয়েই আর কি হিমশিম খেয়ে যাচ্ছি। হয়তো যারা কোচ আছে তারাও কোন প্লেয়ারকে প্লেইং 11-এ নামাবে, কোন প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রাখবে, সেটাও বুঝতে তাদের বেশ চাপে পড়তে হবে। তো যাই হোক, এই প্লেয়ারটা আপাতত যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি থেকে যদি ইমপ্রুভ করানো যায়, সুনীল নারিন এবং সেই সঙ্গে বরুণ চক্রবর্তীর হাতে পড়ে, হয়তো এই প্লেয়ারটা এই কেকেআর থেকেই আবার একবার বিশ্বকাপ খেলবে বা ভারতের জাতীয় দলের হয়ে খেলবে, যেমনটা বরুণ চক্রবর্তীর উত্থান হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বরুণ চক্রবর্তী বিশ্বের 1 নাম্বার টি-20 বোলার। তার প্রমাণ গতকাল আবার দিল। যে সময়ে ভারত স্ট্রাগল করছিল সেই সময় এসে উইকেট নিল, এবং একই ওভারে পরপর 2টো উইকেট, বোধহয় এডেন মার্করামকে নিল, তারপর আরেকজন ব্যাটসম্যানকে নিল, তার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইরকম একজন কোয়ালিটি স্পিনার কিন্তু আমাদের কেকেআর তৈরি করেছে, এবং এই কেকেআর উপহার দিয়েছে ভারতের জাতীয় দলকে। হয়তো আবার একজন এইরকম প্লেয়ার উপহার দেওয়ার সময় এসেছে কেকেআর এর জন্য। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দক্ষ কামরাকে যদি তৈরি করানো যেতে পারে, এবং স্পিনারের সঙ্গে বা স্পিন বোলিংয়ের সঙ্গে যদি তার ব্যাটিংটাও ইমপ্রুভ করতে পারে, বা ব্যাটিং স্টাইল যদি এইরকম মারকুটে টাইপের হয়, তাহলে কিন্তু ভারতের জন্য মানে ভারতের জাতীয় দলের জন্য তার জায়গা পাকা বলা যেতেই পারে। তো এই গেল দক্ষ কামরাকে নিয়ে কথা। তো এবার যদি কেকেআর দলের আর একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে প্লেয়ারটাকে আমি খুব হাইলি রেট করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সে হলো ফিন অ্যালেন। দেখো,
কেকেআর দলের জন্য মানে ওপেন করার জন্য দুটো প্লেয়ার কিন্তু ভালোভাবে রয়েছে নিউজিল্যান্ডের, মানে টোটাল নিউজিল্যান্ড থেকে তো তিনটে প্লেয়ার আছে, একজন হলো ফিন অ্যালেন, একজন টিম শেফার্ড এবং আরেকজন হলো রচিন রবীন্দ্র। তো রচিন রবীন্দ্র এবং টিম শেফার্ড কিন্তু জাতীয় দলের হয়ে ওপেন করে। তবে আমি এই মুহূর্তে চাইবো এদের মধ্যে কাউকে ওপেন না করাতে, ফিন অ্যালেনকে। কারণ ফিন অ্যালেন যে কোয়ালিটির প্লেয়ার, আমি প্রথম দিনই বলেছিলাম যে মোটামুটি যদি 30-32টা বল খেলে নেয় তাহলে কিন্তু এই প্লেয়ারটা একা খেলা গড়িয়ে দিতে পারবে। তার প্রমাণ আবার গতকাল পাওয়া গেল। বিগ ব্রাশ লিগে কিন্তু গাব্বার মাঠে কিন্তু মানে 39 বলে বোধহয় না 38 বলে 79 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, যেখানে ছিল 8টা 6 এবং 3টে 4, মানে 8-6 48 রান হয়ে গেল, 3-4 12, মানে বলতে পারো 79 রানের মধ্যে 60 রান সে কিন্তু 6-4-এর মাধ্যমেই নিয়ে নিয়েছে। বাকি 19 রান সে ওই 2 রান 1 রান এই হিসাবে নিয়েছে। মাত্র বল খেলেছে 38 না 39 এরকম একটা বল, বা 37 বল। তো এই প্লেয়ারটা যখন খেলা শুরু করবে, এই প্লেয়ারটা কিন্তু ফিন সল্ট যেমন ছিল গত বছর, তার আগের বছর কেকেআর দলে, তার থেকেও খতরনাক হয়ে উঠবে। এইরকমই একজন ওপেনার কিন্তু চাই একজন দলকে জেতানোর জন্য। আর কালকে যখন খেলাটা হচ্ছিল তাদের কমেন্ট্রিটা ছিল শেন ওয়াটসন, যে এই ফিন অ্যালেনের সম্পর্কে দারুণ কিছু কথা বলেছে। তো তার ট্যালেন্ট নিয়ে কিন্তু কোনো দিক থেকে খামতি দেখায়নি শেন ওয়াটসন। আর তিনি এটাও বলেছেন, মানে শেন ওয়াটসন এটাও বলেছেন যে ফিন অ্যালেন তার ট্যালেন্টের যে ভান্ডার আছে সেইটা বুঝতে পেরেছে বিগত 1 বছর আগেই। মানে ট্যালেন্ট তো প্রথম থেকেই তৈরি হয়, তবে ফিন অ্যালেন নিজের ট্যালেন্টটা বুঝতে পেরেছে 1 বছর, সেই জন্য সে ট্যালেন্টটাকে কাজে লাগাচ্ছে। তার যে ট্যালেন্ট আছে, তার যে দক্ষতা আছে, সেইটাকেই কাজে লাগাচ্ছে। তো এইরকম খেলা যদি ফিন অ্যালেন কেকেআর এসে উপহার দেয়, তাহলে কিন্তু এই বছর কেকেআর দলকে চ্যাম্পিয়নের হাত থেকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে তার সঙ্গে যদি ওপেন করতে নামে আঙ্ক্রিশ রঘুবংশী অথবা আজিঙ্ক্য রাহানে, তারা কেউ একজন কিন্তু খেলাটাকে বিল্ড আপ করবে। মানে সে খেলবে ওই 20 বলে 35 রানের একটা ইনিংস, আর ফিন অ্যালেন খেলবে 20 বলে 50 রান 48 রান এইরকম একটা ইনিংস। সেক্ষেত্রে কিন্তু দারুণ কম্বিনেশন দেখা যাবে। তবে একটা সমস্যা হবে, লেফট রাইট হ্যান্ডেড কম্বিনেশন, যখন দুজনই রাইট হ্যান্ডেড হয়ে যাবে একটু সমস্যা দেখা দেবে। সেই ক্ষেত্রে হয়তো অপোনেন্ট সবসময় চাইবে লেফট আর্ম স্পিনার একটা আনতে, মানে ব্যাটসম্যানের থেকে বলটা বাইরে বের করার জন্য। তবে যে পরিমাণ পাওয়ার আছে ফিন অ্যালেনের হাতে, তার কাছে হয়তো এইগুলো খুব একটা বেশি ম্যাটার করবে না। মানে যদি পাটা পিচ হয়, মোটামুটি যে বল ব্যাটে লাগবে ছক্কাই ধরে রাখো, আর যদি মিস টাইমিং হয় তাহলে সেই ক্ষেত্রে 4 হবে। তো এইরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো দক্ষ কামরা এবং ফিন অ্যালেন দুজনের সম্পর্কেই ছোট করে অ্যানালিসিস করে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিও শেষে যদি আমাদের ভারতীয় জাতীয় দলকে নিয়ে বলা যায়, তো কালকে সিরিজ জিতলো 3-1-এ। একটা খেলা তো হয়নি কুয়াশার জন্য, এবং দল থেকে এই মুহূর্তে বাদ চলে গেছে শুভমান গিল। তার নাকি পায়ে চোট, পায়ে ব্যথা, এইটাই দেখানো হয়েছে। তবে সত্যিই কি পায়ে চোট? মানে চোটটা হলো কখন আমরা তো কেউ জানি না। তোমরা কি কেউ জানো? যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এই মুহূর্তে তার যা পারফরমেন্স, তার যা মানে রেজাল্ট দিচ্ছে, সেই কারণেই হয়তো ভাইস ক্যাপ্টেনকে বার করে দেওয়া হলো আমাদের জাতীয় দল থেকে। এটা অবশ্যই কাম্য ছিল। দেখো, শুভমান গিলের ট্যালেন্ট নিয়ে আমি কখনোই ডাউট করব না। নো ডাউট সে একজন ট্যালেন্টেড প্লেয়ার, তবে টি-20 ফরম্যাটে কিন্তু তার ট্যালেন্ট ঠিক শ্যুট করে না। তার জন্য ওয়ানডে এবং টেস্ট ঠিক আছে। ওয়ানডের জন্য পারফেক্ট প্লেয়ার, টেস্টের জন্য পারফেক্ট প্লেয়ার, টি-20-র জন্য নয়। টি-20তে সঞ্জু স্যামসন কালকে যথেষ্ট ভালো খেলেছে, ইনিংসটাকে বড় করতে পারতো। অভিষেক শর্মা যেমন খেলে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে খেলেছে। এবং তারপরে তিলক ভার্মা, সূর্যকুমার যাদবের ইনিংসটা এখনো অফ ফর্মে রয়েছে সূর্যকুমার যাদব, এবং হার্দিক পান্ডিয়া। ভাই কি বলবো, সত্যি আমরা একটা প্লেয়ার পেয়েছি হার্দিক পান্ডিয়া, আর একটা প্লেয়ার পেয়েছি বরুণ চক্রবর্তী। এই সমস্ত প্লেয়ারগুলো মানে আলাদাই ট্যালেন্ট এদের তৈরি করেছে ভগবান, ওপরওয়ালাদের আলাদাই ট্যালেন্ট দিয়েছে যে তোর এইরকম ভাবেই খেল। এক সময় বরুণ চক্রবর্তী যখন বোধহয় 2022 টি-20 বিশ্বকাপ হবে, যখন পাকিস্তানের বিরুদ্ধে ভারত হেরে গেল, পাকিস্তান 10 উইকেটে জিতে গেল, তখন বরুণ চক্রবর্তীকে নিয়ে অনেক কথা উঠেছিল যে কি এইরকম বোলার, এরকম বোলারকে আমাদের দরকার নেই, একটা উইকেট নিতে পারে না, প্রচুর রান খেয়েছিল। কিন্তু তারপর বরুণ চক্রবর্তী কামব্যাক করে দেখিয়ে দিল এই মুহূর্তে বিশ্বের টি-20-র 1 নম্বর বোলার। হার্দিক পান্ডিয়া 1 নম্বর অলরাউন্ডার, মানে জাস্ট ভাবার বাইরে। তো যাই হোক বন্ধুরা, কালকে ভারত 3-1-এ সিরিজ জিতলো। তো এই মুহূর্তে ভারতের
টি-20 দলটা সত্যি খতরনাক একটা দল। আগামী মাত্র 49 দিনের মাথাতেই আছে টি-20 বিশ্বকাপ শুরু হবে। তো সেখানে অবশ্যই আমরা আবার চাইবো যে ভারত আবার চ্যাম্পিয়ন হোক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবে। এবং আমাদের ইডেন গার্ডেনে একটাও ভারতের খেলা পড়েনি, মানে লিগের ম্যাচ। ফাইনাল বা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা কোনো কিছু পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।